ব্রাজিল অনেক বল নর্মালি বল মিস পাস করেছে। 21টা ওয়ার্ল্ড কাপে নিজেদের ওপেনিং গেমে এই ড্রয়ের পরে ব্রাজিল হারেনি। আঞ্চলিক কিন্তু বলেছেন যে এই ম্যাচটা কঠিন হতে পারে এবং কঠিন হয়েছে, একই সাথে একটা জেলের ব্যাপার রয়েছে, একটা চাপের ব্যাপার রয়েছে। মরক্কো ব্রাজিল থেকে এগিয়ে এই ম্যাচে। আপনার টিম তো ভালো শুরু করবে না, আর্জেন্টিনা আলজেরিয়া। আধুনিক ফুটবলের জনক বলা হয়, নেদারল্যান্ডকে বলা হয়। 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে। হেক্সা মিশনে তাদের শুরুটা যেভাবে হয়েছে তাতে আর্জেন্টাইন ফ্যানরা বলতেই পারেন কি রাগ করতেই পারে, কারণ যেভাবে শুরু হয়েছে এটা কেউ প্রত্যাশা করেনি। বিশ্বকাপে কেমন ম্যাচ চলছে, সামনে কি হবে, ব্রাজিল কি ভুল করেছে, কি ভালো করতে পারতো, সেই সব নিয়ে আলোচনা করব ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশ্বকাপ আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ডাবল ট্যাকলে। সাথে আছেন আমাদের স্পেশাল গেস্ট, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তারকা মিডফিল্ডার মামুনুল ইসলাম। মামুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। রাগ করেছেন কি আপনি? না, আমি রাগ করি না। কেন, খুশি হয়েছেন না? খুশি হয়েছি। খুশি হয়েছেন? আপনি তো মনে হয় আর্জেন্টিনা ফ্যান। না, ওই জন্য খুশি, মানে আজকের ম্যাচের জন্য খুশি হয় নাই, নর্মালি খুশি হয়। রাগ করলে তো আর জিতা যাবে না। দেখুন, মানে খুশি হয়েছে, ম্যাচটা ভালো হয়েছে নাকি এই জন্য? ম্যাচটা ভালো হয়েছে। মামুন ভাই আপনার ব্যাখ্যাটা শুনবো, কিন্তু আমাদের একজন সহকর্মী আছে যিনি ফ্রিল্যান্সার হিসেবে কাভার করছেন বিশ্বকাপ, আপডেট দিয়েছেন এবং ম্যাচ শেষে ব্রাজিল ফ্যানদের প্রতিক্রিয়া কী ছিল দেখেছেন। কি সেই আপডেট, কি বলেছেন সমর্থকরা, শুনে আসি, তারপর আমরা আলোচনা আসবো। মাজার স্পোর্টস ইলাস্ট্রেট স্টেডিয়াম, যেটা ওয়ান অফ দ্য ফ্যান জোনস অফ দিস ওয়ার্ল্ড কাপ, নিউ জার্সিতে। পাওয়ার পাশ দিয়ে ব্রাজিলিয়ান ফ্যানরা যাচ্ছে, বুঝতেই পারছেন খেলা শেষ হয়ে গেছে। ব্রাজিল মরক্কোর ম্যাচটা আমি শুরুতে মেটলাইফ স্টেডিয়ামে গিয়ে দেখেছি, ব্রাজিল ফ্যানদের পাগলামি দেখেছি, ব্রাজিল ফ্যানদের উন্মাদনা দেখেছি। 24 বছর পর কার্লোস আনচেলত্তিকে পুঁজি করে, কোটি কোটি টাকা খরচ করে এই ইটালিয়ান কোচকে সঙ্গী করে তারা আরও একবার বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করতে চায়, যে কাজটা ম্যাচ শেষে মনে হচ্ছে কিছুটা দুরূহ। লেটস টক অ্যাবাউট দ্য স্ট্যাট অফ দিস গেম। দুটো দল বা দুটো দেশ, তারা ফিফা র্যাঙ্কিংয়ের নাম্বার 6, নাম্বার 7, অফকোর্স ব্রাজিল ইন দ্য টপ। এই দুটো দেশই হচ্ছে টপ 10টা দেশের মধ্যে একমাত্র দুটো দেশ যারা এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডে মুখোমুখি হচ্ছে। সো এই ম্যাচের উত্তাপটা বোঝাই যায়। 80,663 ক্রাউড ওয়াজ দেয়ার টু ওয়াচ দিস গেম, যার মধ্যে একজন আবার সাকিব আল হাসান। সো এই এতগুলো মানুষ যে খেলাটা দেখেছে তাদের ব্রাজিল হতাশ করেছে বটে, কারণ স্ট্যাট যদি আপনি দেখেন, স্ট্যাট বলে ব্রাজিল 448 পাস দিয়েছে, মরক্কো দিয়েছে 421 পাস। আপনি যদি পজিশন দেখেন, ব্রাজিল 51, মরক্কো 49। আপনি যদি ডুয়েল জয়ের ক্ষেত্রে দেখেন, মরক্কো কিছুটা এগিয়ে রয়েছে ডুয়েলে, সব কিছু মিলে গোলেও এক সমতা। সো একটা ইভেন্ট গেম হয়েছে। মরক্কো যে আসলে গেলোবারের রানার্স টপ 4, তারা যে 4th হয়েছে, সেমিফাইনাল খেলেছে, তার প্রমাণটা তারা এবারও দিয়েছে। তারা বুঝিয়েছে যে এবারের ওয়ার্ল্ড কাপেও আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজের এই দল সহজে কাউকে ছাড়বে না। দে আর হেয়ার টু রেস ফর দ্য ফাইনাল, প্রবাবলি ওয়ান অফ দ্য কাপ হোল্ডার্স, যারা অবশ্যই এবারের বিশ্বকাপের যদি টপ কন্টেন্ডার বলি, তাদের 5টা, 6টা, 7টার মধ্যে নেই, কিন্তু আপনি মরক্কোকে এই রেস থেকে দূরে রাখতে পারবেন না। এবং ব্রাজিলকে নিয়ে বলতে চাই, আঞ্চলিক কিন্তু বলেছেন যে এই ম্যাচটা কঠিন হতে পারে এবং কঠিন হয়েছে, একই সাথে একটা জেলের ব্যাপার রয়েছে, একটা চাপের ব্যাপার রয়েছে, একটা প্রেশারের ব্যাপার রয়েছে। সব কিছু মিলিয়ে ব্রাজিল এই পথটা মোটামুটি পাড়ি দিল। ইটস এ গুড থিং দ্যাট দে ডিডন্ট লুজ দ্য ম্যাচ। যদি তারা এই ম্যাচটা হেরে যেত, তাহলে হাইতি কিংবা স্কটল্যান্ডের সাথে ম্যাচগুলো অনেক ইম্পর্টেন্ট হয়ে যেত। ব্রাজিল পরবর্তীতে যাচ্ছে ফিলাডেলফিয়াতে। আই হোপ যে সেখানে হাইতির এগেনস্টে তারা কোনো অঘটন ঘটাবে না, দে উইল উইন। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ব্রাজিল জিততে পারেনি। আরও একটা তথ্য দিয়ে রাখতে চাই মাজার আপনাকে, যে ইনেরো 21টা ওয়ার্ল্ড কাপে নিজেদের ওপেনিং গেমে এই ড্রয়ের পরে ব্রাজিল হারেনি। দ্যাটস আ রেকর্ড। 21টা ওয়ার্ল্ড কাপের ম্যাচ, ওপেনিং ম্যাচ, নিজেদের ম্যাচ তারা হারেনি। এর মধ্যে 17টা তারা জিতেছে, 4টা তারা ড্র করেছে। তারা সর্বশেষ হেরেছিল 1934, 1932, আই ক্যান রিমেম্বার রাইট নাও, এগেইনস্ট স্পেন। এরপরে তারা কোনো বিশ্বকাপের ওপেনিং গেম হারেনি। বাট দ্যাটস অল ফর নাও মাজার। আই হোপ যে ইউ আর হ্যাভিং এ গুড টাইম ইন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এবং অবশ্যই বাংলাদেশের মানুষ নিশ্চয়ই এই বিশ্বকাপের খেলা উপভোগ করছে। আমি তাই বন্ধ সাইন অফ করছি। আমরা যেটা বলছিলাম, ওই যে ব্যাখ্যা, ম্যাচটা কেমন হয়েছে, আপনি কোথায় আপনার ভালো লেগেছে? আসলে দুইটা, মানে ম্যাচটা সকাল 4টায়, মানুষের ওই টাইমে আসলে গভীর ঘুমের থেকে আপনি উঠে যখন ম্যাচটা দেখতে যাবেন, আসলে ম্যাচটা, যে কোনো ম্যাচ দেখতে গেলে আপনার আসলে ঘুমন্ত
চোখটা থেকে যায়, একটা অলস থেকে যায়। বাট ম্যাচটা যখন স্টার্ট হয়েছে ফার্স্ট 30 মিনিটস অ্যান্ড 35 মিনিটস এমন ইন্টেন্সিটিতে ম্যাচ হয়েছে, ঘুম আর শরীরে চোখের মধ্যে আসে নাই, তখন ঘুম চলে গেছে। কারণ 35 মিনিটস যে পরিমাণ প্রেসিং আর যে ইন্টেন্সিটিতে ম্যাচটা হয়েছে আপনার মরক্কো, মানে এত ফাস্ট ফুটবল, এত হাই প্রেসিং, মানে কোনো সাইড দিয়ে ব্রাজিলকে তারা দাঁড়াতে মানে পাসিং করতে দিচ্ছিল না। দ্যাটস ওয়াই ব্রাজিল অনেক বল নর্মালি বল মিস পাস করেছে, সাধারণত তাদের মিডফিল্ড ক্রপ করেছে। সব কিছু মিলে আপনার অ্যাজ এ টিম ব্রাজিল যে স্টাইলে খেলার কথা, যে টিম ব্রাজিল যেভাবে শুরু করার কথা ওইভাবে শুরু করতে একদমই দেওয়া হয়নি। এইটাই মানে ব্রাজিলের ফ্যান তো অনেকটাই এখন আগের মতো চুপ হয়ে গেছে। আজকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা কোনো জায়গায় মানে আপনি ফেসবুক বলেন, টুইটার বলেন, কোথাও কিন্তু সেরকম আলোচনা দেখা যাচ্ছে না। এবং মানে হ্যাক্সার শব্দটা দেখা যাচ্ছে না। তারা ওয়েট করতেছে যে না আমরা সেকেন্ড ম্যাচে থেকে আবার ফিরে আসব। এই কারণে যদি জিততো তাহলে ম্যাচ তো ওরকম বড় ম্যাচ আর নেই, মানে যদি জিততো তাহলে সাউন্ডটা একটু লাউড হতো না। মানে এটাকে এনজয় করছেন আপনি? হ্যাঁ, এটা তো এটা নট অনলি ব্রাজিল, এটা আর্জেন্টিনা বলেন, এটা ফ্রান্সের সাপোর্টার বলেন, যখন স্টার্টটা ভালো হবে তখন আপনি দেখবেন সারা বাংলাদেশের মানে সাউন্ডটা কি। আমি বারবার বলি যে একটা ভালো ম্যাচের পর সকালটা যখন আপনি ভোরবেলায় যদি আপনি বারান্দায় যান, আপনি ভোরটা দেখবেন খুবই সুন্দর লাগে, কারণ আপনার টিম জিতছে। রাইট। মানে মেন্টালিটি একটা ভালো থাকে যে কাজ করে মজা পাচ্ছি। আপনি যে ঘুমিয়ে আসছেন, যদি আপনি ফ্যান হতেন, জয় পেতেন, আপনার কিন্তু সেই ঘুমটাও খারাপ লাগতো না। ওকে ঠিক আছে, ম্যাচ জিতেছে। যেভাবে খেলেছে ফার্স্ট হাফ বিশেষ করে ব্রাজিল, মানে মনে হচ্ছে এটা ব্রাজিল না, মানে মরক্কোকেই মনে হচ্ছে তারা ব্রাজিল। যে প্রেস করেছে, তারা যে সুযোগগুলো পেয়েছে, এটা কি আপনার মনে হয় যে তাদের মিডফিল্ডের সমস্যা? কারণ আমার মনে হয়েছে যে ক্যাসিমিরো অনেক স্লো। যাদের দিয়ে মিডফিল্ড স্টার্ট করেছে আসলে তারা খুবই স্লো, এবং তারা ট্রানজিশন মুভমেন্ট ফার্স্ট গোলটাই কিন্তু প্রাইম টাইমটাও নেই এখন। না, আপনার ফার্স্ট গোলটাই ট্রানজিশন মুভমেন্ট হয়েছে। মিডফিল্ড আর ডিফেন্সের অনেক গ্যাপ ছিল মিস করার পরই, এবং দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে স্টপার গেল, বাট ফার্স্ট ডিফেন্ডার যিনি ছিলেন ক্যাপ্টেনের পাশে, ও কিন্তু পিছনের স্ট্রাইকারটাকে ফলো করে না, ও বল ফলো করতেছিল। ও যদি বডিটা এমনি ওপেন থাকতো তো নর্মালি বলটা দিলে সে বলটাই প্রোটেক্ট করতে পারতো। মানে ভুল যখন হয় তখন সব দিক দিয়ে ভুল হয়। মিডফিল্ড যখনই আপনার মরক্কো দখল করা মানে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, পাসিং ফুটবল শুরু করেছে, প্রেসিং ফুটবল শুরু করেছে, তখনই কিন্তু ব্রাজিল নর্মাল খেলাটা, তাদের যে আসলে নর্মাল খেলাটা খেলতে পারেনি। তখন কিন্তু আপনার ডিসিপ্লিনগুলি তিনটা ডিসিপ্লিনে ভাঙা শুরু হয়েছে। ব্রাজিল টিমের মধ্যে একটাই প্লেয়ার সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে এই ম্যাচের জন্য, ভিনিসিয়াস জুনিয়র। সে গোল করেছে, সে ফার্স্ট প্রথম দিকে একটা ক্রস করেছে, স্ট্রাইকার গতি ছিল, মাথাটা যদি লাগে তো তখনই 1-0-তে তারা বেরিয়ে যেত। ওই জায়গাটুকুতে আপনি যদি চিন্তা করেন, ওই গোলটা যদি হতো, আপনি ব্রাজিলের অন্য একটা ফেজ দেখতে পারতেন মাঠে। গোল না হওয়াতে, গোল রিসিভ করাতে আপনার পুরাটাই বিধ্বস্ত অবস্থায় ব্রাজিলকে আমরা দেখি। যতই বলা হোক যে মরক্কো ভালো করেছে, সবশেষ বিশ্বকাপে বেলজিয়ামকে হারিয়েছে, পর্তুগালকে হারিয়েছে, স্পেনকে হারিয়েছে, ফ্রান্সের কাছে হেরে গেছে, এখন র্যাঙ্কিংয়ে 7 নম্বরে আছে, তারপরেও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, এবং তারা মানে যেখানে ব্রাজিল থাকে তারা চ্যাম্পিয়ন হওয়ার কথা থাকবেও হয়তোবা। এই যে আমরা আগে থেকে আলোচনা করছিলাম যে মরক্কো ভালো টিম, ভালো করতে হয়, কিন্তু তারপরেও মানে ড্রটা কি মানায়? মানে অন্য সময় তো আর বলতে পারতাম যে না, এটা একটা অঘটন। দেখেন আসলে মানে আপনি যদি র্যাঙ্কিং দেখেন 6-7, 6 ব্রাজিল, 7 মরক্কো। আপনার যদি র্যাঙ্কিংও যদি তাদের এক ধাপ এদিক সব কিছু মিলে বর্তমান অবস্থান যদি আপনি বর্তমান ব্রাজিলকে দেখেন, তাহলে তো বর্তমান ব্রাজিল পারফরমেন্সের দিক দিয়ে বিগত 1 বছর আগেও মরক্কো থেকে পিছনে। আমরা কেন ব্রাজিলকে সাপোর্ট করি এখনও পর্যন্ত, আমরা কেন ব্রাজিলের প্রতি ওই আস্থাটা আছে, কারণ ব্রাজিলও 5 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, প্লাস তাদের এই আঞ্চলিতে আসার পর তাদের কিছুটা চেঞ্জ হচ্ছে, কিন্তু অল্প সময় তার দায়িত্ব সে গ্রহণ করেছে, সে চেঞ্জ করার চেষ্টা করতেছে। কিন্তু হাই ইন্টেন্সিটি ম্যাচে যে প্রবলেমটা হওয়ার কথা ছিল সেটাই মাঠে হচ্ছে। যেমন রাফিনোর পারফরমেন্স আপনার মানে রাফিনো যে কাজটা করতাম, আমি লাস্ট
লাস্ট দিন 100 বলতেছিলাম যে আপনি যদি হেড টু হেডটা দেখেন ব্রাজিল অনেক দূর এগিয়ে তাদের থেকে, এবং আপনার যদি রাফিনার ভিনিসিয়াস জুনিয়রকে দেখেন, তারা যদি স্পেসটা যদি মরক্কো যদি তাদের সামান্য স্পেসটুকু দেয়, তারা মরক্কো ডিফেন্ডারকে পুরা তছনছ করে। এখানে আমি দেখলাম উল্টাটা, হাকিমি রাইট ব্যাক খেলে, হাকিমি সবসময় পড়েছিল রাইট উইংয়ের মাথায়, এবং প্রত্যেকটা অ্যাটাক তার সাইড দিয়ে হচ্ছিল, গোলও তার সাইড দিয়ে রিসিভ করা হয়েছে, ভিনিসিয়াস গোল করছে সুপার গোল, কিন্তু তার সাইড দিয়ে অ্যাটাকগুলি তৈরি হচ্ছে ব্রাজিলের লেফট সাইডে। হাকিমির পুরো সব আপনার মরক্কোর 80% অ্যাটাক হচ্ছিল রাইট সাইড দিয়ে, এবং তারা কত সুন্দর করে পাসিং ফুটবল খেলতেছিল। মরক্কোর ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, আই থিঙ্ক নাম্বার 6, ইয়ং গাই, ও ফ্রান্স টিমে জুনিয়র টিমে খেলেছে, এবং সে ওয়েট করতেছিল, বাট সে সিদ্ধান্ত চেঞ্জ করলে তার মরক্কোতে এসে খেলার সিদ্ধান্ত নিল। ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ খেলছে সে আজকে, তার কারণে আয়ুবের কথা মনে হয় বলছেন, আইবের কথা, মানে চুল বড় হয়েছে, ইয়ং বয়সে না, অনলি 18 বছর বয়স মাত্র 18। তার খেলা দেখে মনে হয় না তার যেটা ক্যাসিমিরোর খেলার কথা ছিল সেটা সে খেলে দিল, এবং খুব ইজিলি মানে বল ধরছে, পাসিং করতেছে, একজনকে বিট করতেছে, আপনার মধ্যমাঠটা কন্ট্রোল করতেছে, ম্যাচের টেম্পো কন্ট্রোল করতেছে। মানে আপনার ম্যাচের টেম্পো বলতে ভালো বুঝবেন, আমরা টেম্পো বলতে গাড়ির টেম্পো বলি না, ম্যাচের টেম্পো, যে কখন অ্যাটাকে যাওয়া হবে, কখন কুইক অ্যাটাক হবে, কখন স্লো বিল্ড আপ হবে, কখন পাসিং করা হবে, কোন জায়গায় আপনার ওভারলোড করতে হবে, সব কিছু মিলে আমি বলবো যে এই যে ম্যাচ কন্ট্রোলটা করলো মিডফিল্ডটা, এই জায়গাটুকুতে আমার কাছে মনে হলো যে না, মরক্কো ব্রাজিল থেকে এগিয়ে এই ম্যাচে। ব্রাজিল টিমটা তো একেবারেই আনকোরা না, রাফিনা হোক, সেখানে ভিনিসিয়াস খেলছে, ক্যাসেমিরো হোক, পাকুয়েতা হোক, সেখানে গোলকিপিংয়েও তো অ্যালিসন আছেই। এই টিমটা তো এত এক্সপিরিয়েন্স, মানে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলেছে, ক্যাপ্টেনও চ্যাম্পিয়ন্স লিগের PSG ক্যাপ্টেনও ব্রাজিলের ক্যাপ্টেন, তাই না? মানে আমি তো বললাম যে 35 মিনিটসে মরক্কো যেটা করেছে, যেটা করার কথা ছিল ব্রাজিল, মানে সেটা মরক্কো করেছে, মানে 35 মিনিটসে ম্যাচ তারা শেষ করে দিয়েছে। সেকেন্ড হাফে যে ম্যাচটা হয়েছে, সেকেন্ড হাফে স্টার্টিং করে যেভাবে দুজনের জায়গা থেকে বল বিল্ড আপ করেছে এবং ব্লক করে কাউন্টারে গেছে। এরকম হয় না যে সেম যেটা ফার্স্ট 35 মিনিটস করেছে সেটা সেকেন্ড হাফে যে 10 মিনিটসও করেছে, তা না, কিন্তু ম্যাচটা কন্ট্রোল করেছে বল পজিশনে, কিন্তু ব্রাজিল এগিয়ে, কিন্তু কোন জায়গায় এগিয়ে, তাদের ডিফেন্ডিংয়ের পাস সবচেয়ে বেশি হয়েছে। মরক্কোর মতো অ্যাটাকিং জোনে, মিডিল জোনে পাসিং কিন্তু ওইভাবে হয় নাই। আপনি ব্রাজিলকে দেখবেন স্টপারের টাচ, লেফট ব্যাকের টাচ, মানে জাস্ট শিফটিং হয়েছে, কিন্তু মরক্কো কোনটা করছে, তাদের হাফে, ব্রাজিলের মিডফিল্ডার হাফে ব্রাজিল অ্যাটাকিং হাফে পাসিং করেছে, এবং কুইক পাসিং এবং কুইক মুভমেন্ট, তারা মানে খুব সিম্পল ছিল যে আপনার মনে হয় যে আপনার 45 ইয়ার্স একটা টিমের সঙ্গে একটা 25 ইয়ার্সের এইজের টিম ম্যাচ খেলতেছে, এরকম লাগলো। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এখন, মানে সমর্থকরা তো যাই হোক হতাশ তো হয়েছেই, এই টিমটা নিয়ে ব্রাজিল যদিও অতটা আলোচনায় নেই যে ফাইনাল খেলবে, ট্রফি নিবে, হয়তো বা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের স্বপ্ন দেখে, যদি কোনো কারণে রাউন্ড অফ 32 অথবা 16-এ বড় টিম পড়ে যায়, এই টিম নাকি সম্ভব, বিশেষ করে এই মানসিকতা, এই প্লেয়িং স্টাইল দিয়ে? দেখেন, নকআউট লিগের আর নকআউট পুরো ভিন্ন। মানে আপনার লিগে যেভাবে দেখতেছেন ম্যাচ, লিগে আপনার পয়েন্ট নিতে হবে এমন কিছু না, লিগে আপনাকে 3 পয়েন্ট নিতে হবে, আস্তে ধীরে খেলতে হবে, কিন্তু নকআউটে কিন্তু ভিন্ন। আবার লিগে এই জিনিসটা, নকআউটে আপনাকে গোল রিসিভ করতে হবে না, আপনার লাস্ট পর্যন্ত ট্রাইব্রেকারে যাবেন, ডুয়ার ডাই একটা জায়গা হবে। লিগে হচ্ছিল আপনার যে স্মল টিমের সঙ্গে, যে আপনার ইউএসএ বলেন, মেক্সিকো বলেন, প্যারাগুয়ের সঙ্গে ইউএসএ কোন স্টাইলে খেলছে, হাই প্রেসিং করে পুরো তছনছ করে দিয়েছে, সেম স্টাইলে মরক্কো খেলছে, কারণ ওরা চাইছে যে যদি ওরা গোল করতে পারতো তাহলে ওদের জন্য ইজি হয়ে যেত। কিন্তু নকআউট সিস্টেম ভিন্ন, নকআউটের স্টাইল, প্লেয়িং স্টাইলও দেখবেন চেঞ্জ। না, এখানে দেখেন শুধুমাত্র আয়ুব না, সেখানে তো হাকিমি আছে, সেখানে রিয়াল মাদ্রিদের উইঙ্গার, রাইট উইঙ্গার দিয়াজ আছে, তো তাদের তো টিম ভালো, ইব্রাহিম দিয়াজ আছে তো, এবং গোলকিপারও খুবই ফেমাস, আমরা সবাই জানি, সেভিয়াতে খেলেছেন, তাদের টিমটা তো ভালো, বাট আমি না, টিম ওয়ার্ল্ড কাপ যারা খেলে সবার টিমই ভালো। আপনি হেড টু হেডে যদি চিন্তা করেন, মানে আমি বললাম হেড টু হেড বলতে ভিনিসিয়াসের সঙ্গে আপনার ইব্রাহিম দিয়াজকে মিলাতে বলবেন, রাফিনের সঙ্গে তার অন্য কোন প্লেয়ারকে
আপনি অ্যাডজাস্ট করতে বলবেন। ক্যাসিমিরোর সঙ্গে এখন না আমরা নাম্বার 6 যে আইবের কথা বলতেছি, তার পারফরমেন্স, তার ফার্স্ট ম্যাচ, তার ইন্টারন্যাশনাল ম্যাচ ফার্স্ট ম্যাচ এটা, সে ফার্স্ট ম্যাচে ওয়ার্ল্ড কাপে তার ফার্স্ট ম্যাচ, বুঝাই যায় না যে ওয়ার্ল্ড কাপে সে First match খেলছে। ইন্টারন্যাশনাল ম্যাচ মানে ন্যাশনাল টিমের ফার্স্ট ম্যাচ জার্সি পরে সে মাঠে নামছে, এটা তো বুঝাই যাচ্ছিল না, মনে হয় যে লং টাইম ধরে খেলতেছে একটা ম্যাচুরড প্লেয়ারের মতো। তাহলে আপনি কি কারণে বললাম হেড টু হেডে কিন্তু ব্রাজিল অনেক দূর এগিয়ে, কিন্তু মাঠের পারফরমেন্সে, মাঠের এনভায়রনমেন্টে কিন্তু মরক্কো আমি মনে করি ব্রাজিলের থেকে এগিয়ে ফার্স্ট ম্যাচ দেখার পর। ডিফেন্সেই কি সমস্যা দেখছেন ব্রাজিলের, আর মিডফিল্ড বা সমস্যা দেখছেন না কথা যদি এটা বলি, কারণ আমি যেটা রেটিং দেখেছি মানে 2-1 ছাড়া, ভিনিসিয়াস এবং হয়তো আরো 2 ছাড়া সবার রেটিং খারাপ, মানে 4.9, 4.2 এমন, মানে সবাই খারাপ। রানিং কন্ডিশন খুব পুয়ার ছিল, খুব স্লো ছিল, পাসিং কন্ডিশন খুব স্লো ছিল, কুইক পাসিং ছিল না, ভালো টাচ ছিল না, শুধু বিনিসিয়াস ছাড়া কারো ওইভাবে মুভমেন্ট হচ্ছিল না। আপনার মিডফিল্ড রোটেট করতে যদি আপনি ভালো বিল্ড আপ করতে চান, আপনি যদি স্পেস ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে মিডফিল্ড রোটেট করতে হয়। তারা মিডল রোটেট করে নাই, দুইজনের মতো করে এমনি করে যাচ্ছিল আসছিল, এবং সেকেন্ড বল কোনো বল না পাওয়া, মানে মরক্কো সব জায়গায় মরক্কো এগিয়ে ছিল। আপনার কি মনে হয় নেইমার যদি ব্যাক করে বা যখন ব্যাক হবে একটু সমাধান কি হবে, এর সাহস বাড়বে বা একটু? প্রবলেম একটা থাকবে নেইমার ব্যাক করলে, আপনাকে নেইমারের গুড সাইডটা জানবেন, অ্যাটাকিংয়ে নেইমার ইজ ডেঞ্জার অ্যাটাকিংয়ে, বাট ডিফেন্ডিংয়ে যখন বল মিস করবে ট্রানজিশন মুভমেন্টে কিন্তু নেইমারের ট্রানজিশন আপনার বেটার হবে না, কারণ নেইমারের সঙ্গে দুজন থাকবে, আরেকজন ফ্রি হয়ে যাবে। কারণ নেইমার যে কাজটা করে, ভিনিসিয়াস এখন যে কাজটা করতেছে, টান দিচ্ছে 2 vs 1, ও 2 vs 1 বিট করতেছে, তাইলে একটা জায়গায় আরেকটা প্লেস খালি হচ্ছে, অপশন বাড়ছে। এখন ভিনিসিয়াস আর উইথ বলে কোনো প্রবলেম হবে না আমার ধারণা। আপনার টিম তো ভালো শুরু করবে না, আর্জেন্টিনা, আলজেরিয়া? আমার তো কোনো টিম নেই, আমি সাপোর্ট করি টিম, আমার বলতে ওই বলতে কোনো টিম নেই। স্টার্টিংটা দেখেন, আমরা যারা আর্জেন্টিন সাপোর্টার সবাই বলে ব্যাক টু ব্যাক ফাইনাল খেলুক, ব্যাক টু ব্যাক, এটা তো সবার ইচ্ছা, বাট নিজের চোখে দেখা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া, এটা সৌভাগ্য খুব কম মানুষেরই হওয়া আছে। ব্রাজিলকে আমি 2বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে দেখেছি, ইতালিকে দেখেছি, ফ্রান্সকে দেখেছি, জার্মানিকে দেখেছি, কিন্তু আমার নিজের সাপোর্ট যে দেশকে করি ওই দেশকে দেখিনি, বাট ওই দেশকেও মেসির হাতে ওয়ার্ল্ড কাপ দেখা। ওয়ার্ল্ড ফুটবল যখন টিম ওয়ার্কে চলে গেছে, ইন্ডিভিজুয়াল ফুটবল তখন চোখে পড়বে না। একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ার থাকতে পারে একটা টিমে, 4 জন থাকতে পারে না, কারণ ওয়ার্ল্ড ফুটবল খুব ফাস্ট। সেটা মরক্কো আপনাকে এটা জানান দিয়ে দিয়েছে যে রাফিনো ভিনিসিয়াসের মতো প্লেয়ার থাকা অবস্থায় আপনি মরক্কোন ডিফেন্ডারকে ভাঙতে পারেন নাই, প্লাস আপনি পুরা ম্যাচে ডমিনেট করতে পারেন নাই। একটা বড় টিমের ম্যাচ আছে কুরাসাওয়ের সাথে, জার্মানি। কুরাসাও এমন একটা দেশ যে আমাদের উত্তরা অথবা টিএসসি দাঁড়িয়ে যদি আপনি 3-4 ঘন্টা মানুষজন দেখেন তাহলে হয়তো তাতে বেশি মানুষ দেখবেন তাদের দ্বীপে আর কি। আর জার্মানি কি আপনার কি মনে হয় এই ম্যাচটা নিয়ে আপনার? দেখেন, ওই কুরাসার সম্পর্কে তো কোনো কিছু ধারণা নাই, অনেকেরই নাই আসলে, ধারণা নাই আসলে। ধারণা তখনই পাবেন যখন আপনি মাঠে নামবেন। কালকে যেমন আজকে সকালে তো হাইতি বনাম স্কটল্যান্ডের ম্যাচটা যদি দেখেন, হাইতি ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলে, তাও হাইতির সম্পর্কে আমাদের কিছু ধারণা ছিল। হাইতিয়ান কিছু প্লেয়ার আমাদের বাংলাদেশে, হাইতিয়ান ন্যাশনাল টিমের কিছু প্লেয়ার বাংলাদেশে খেলে গেছে, সনি নর্দে, তারপর আবানিতে খেলছে, শেখ জামাল ছিল, ঢাকা আবানিতে আপনার স্ট্রাইকার খেলছে, বেলফোর্ড, সেও ন্যাশনাল টিমের প্লেয়ার, লম্বা হেয়ার, সে ন্যাশনাল টিমে বেস্ট 11-এর প্লেয়ার বেলফোর্ড। তাহলে হাইতির সম্পর্কে কিছুটা ধারণা, ওই টিমের সম্পর্কে তো কোনো ধারণা নাই, সেটা মাঠে কি প্রমাণ করবে। ভালো করেছে তো, 1-0 গোলে হেরেছে, বড় তো ব্যবধানে হারেনি হাইতি। এটাই বললাম যে আপনার স্কটল্যান্ডের সঙ্গে আসছে, বাট আপনার এই ম্যাচের কথা বলতেছি, এই ম্যাচে জার্মানির এগেনস্টে যে দেশ, তার সম্পর্কে তো ওরকম ধারণা নাই। এটা ম্যাচের পর, আপনি ওয়ার্ল্ড কাপের ম্যাচের পর আপনি ধারণাটুকুলো বলতে পারবেন, কারা খেলতেছে, কোন ফরমেশনে খেলতেছে, কিভাবে খেলতেছে। ম্যাচের আগে একটা আইডিয়া করা যায়, বাট আসলে আইডিয়াটা নাও সত্য হতে পারে, কারণ আপনি ম্যাচের আগ পর্যন্ত কিছু বলবেন না, ম্যাচ স্টার্ট হবে তখন আপনি বুঝতে পারবেন আসলে জার্মান আর তাদের দূরত্ব কি। আমার সঙ্গে যখন আইডিয়ার কথা বলবেন বা আমি যখন আপনার সঙ্গে এখন বর্তমানে ডিসকাস করবো, এখন জার্মান অনেক দূরে গিয়ে, কারণ জার্মান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের জন্য মানে হয়তো বা 32 টিমের খেলা হলে আমরা অনেকগুলো ঘটনা বলতাম যে অঘটন, যেমন তুরস্ককে হারিয়ে দিল অস্ট্রেলিয়া 2-0, কিন্তু আমরা সবাই জানি তুরস্ক কেমন টিম, সেই টিমকে হারিয়ে দিয়েছে। আবার কাতার ড্র করেছে সুইজারল্যান্ডের সঙ্গে, মানে ভালো হয়েছে না। আপনার 32টা টিমের যখন খেলা হয় তখন ডেড গ্রুপ থাকে,
হ্যাঁ, date আপনার group হয়, ডেট right. গ্রুপ তৈরি হয়। এখন 48টা দেশের খেলা, আবার গ্রুপ থেকে চ্যাম্পিয়ন রানার্স আপ যাওয়ার পরও 6টা এক্সট্রা টিম যাবে। রাইট, মানে খুব একটা যে 3 নাম্বার টিম হিসেবে 6টা টিম যাবে, তাইলে এখানে গ্রুপ ডেট অফ গ্রুপ আপনি গ্রুপ বলতে পারবেন না, ডেট গ্রুপ কোনটা এটা বলতে পারবেন না। তা খুব ইজিলি এক গ্রুপ থেকে 3টা টিম ওঠার সম্ভাবনা থেকে গেছে, 6টা যেখানে একটু কঠিন গ্রুপ সহজ হয়ে গেছে। এখন এইসব জায়গায় এসে সেকেন্ড রাউন্ডে অনেক দেশ দেখবেন, অনেক টিম দেখবেন চলে আসছে সেকেন্ড রাউন্ডে, এবং সেকেন্ড রাউন্ডে নকআউট হিসেবে যে তারা ট্রাইব্রেকার ম্যাচ জিততেও পারে। জার্মানি, স্পেন সবার কথা হচ্ছে, পর্তুগালের কথা হচ্ছে। এবার আমি এই প্রশ্নটা আরেকজনকে করেছিলাম, গেস্টকে, আপনার কি মনে হয় ইংল্যান্ড নিয়ে একেবারেই হাইপ নেই এবার? মানে আজকে সারাদিন কথা বললাম, সেখানেও নেই। 98 ওয়ার্ল্ড কাপ থেকে দল হিসাবে সবচেয়ে বেশি মিডিয়ার সাপোর্ট, ইংলিশ মিডিয়া থেকে সারা ওয়ার্ল্ড মিডিয়ার সাপোর্ট ছিল ইংল্যান্ড। কেন? ইংল্যান্ডের তখন টপ ইংলিশ লিগের প্লেয়াররা খেলতেছে, এক একজন থেকে এক একজন সুপারস্টার, জেরার্ড, লাম্পার্ড, ওয়েন রনি, পল স্কোলস, ডেভিড বেকহাম, গ্যারি নেভেল, পি নেভেল, ফার্দিনান্দো। তা আপনার চিন্তা করে দেখেন, গোলকিপার জেমস, মানে আপনার সিমিওনে, আপনার এইসব যদি জিনিস চিন্তা করে দেখেন, যে আপনার এই ইংল্যান্ডের প্রতি যে মিডিয়ার যে সাপোর্টটা 98 থেকে 2022 পর্যন্ত এই হাইপটা ছিল। লাস্টও তারা একটা বললো কি জানি, তাদের ওয়ার্ল্ড কাপ তাদের কাছে কামিং হোম, লাস্ট 22 তাদের ফার্স্ট স্টার্টিংয়ে কামিং হোম। তাহলে 2026-এ আসার পরও এখনও তারা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টিম, এবং এইজ অ্যাভারেজে বেলিংহামও তো মনে হয় বেস্ট খেলছে এখন, না? খুব ভালো ফর্ম আমি আছে। আপনাকে বললাম তো, এইজ হিসাব করলে সবচেয়ে কম এজের টিম কিন্তু অ্যাভারেজে ইংল্যান্ড 25 to 27। এরপরও মিডিয়া এখন তাদের কোনো সাপোর্ট দেয় নাই। মামুন ভাই, একটা বিষয় জানতে চাই, হয়তো বা খুবই কম সময় হাতে আছে, নেদারল্যান্ডস এবং জাপানের ম্যাচ আছে। মানে জাপান তো সবসময় এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিম, ভালো করে, এবং নেদারল্যান্ডসকে বলা হচ্ছে এবার তারা কিছুটা করতে পারে। মানে আমরা তো আলোচনা করি 4-5টা টিম নিয়ে, কিন্তু এর বাইরে থেকে একটা টিম সেমি খেলে কোনো না কোনোবারে। গতবার যে মরক্কো খেলেছে, বড় একটা টিম আপসেট করে। এই দুই দলের সমানে কেমন দেখেন? আমার মনে হয় যে জাপান তো আমাদের এশিয়ার টিম হয়তো কোয়ার্টার ফাইনাল বেশি ডিজার্ভ করে, এরপর থাকে না। বাট নেদারল্যান্ডস টিমটাকে আপনার কেমন লাগে, এবং তারা কি দেখেন ওয়ার্ল্ড ফুটবলের কিন্তু, মানে আপনার ওয়ার্ল্ড ফুটবলের যদি আধুনিক ফুটবলের জনক বলা হয়, সেটা কাকে বলা হয়? নেদারল্যান্ডকে বলা হয়। আধুনিক ফুটবলটাই তাদের দেওয়া হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে তাদের টিম খুব সুপার টিম থাকে, ইংল্যান্ডের মতো, কিন্তু তারা ওই রেজাল্টটুকু ওই জায়গায় যেয়ে পায় না। একবারই ফাইনাল খেললো স্পেনের এগেনস্টে, তাও ম্যাচ ইনেস্তার গোলে ম্যাচ হেরে গেল। ওই জেনারেশনটা, নেদারল্যান্ডের ওই জেনারেশনটা ছিল সুপার জেনারেশন। দেন আরেকটা জেনারেশন ছিল ব্যান বাস্তেন, রুট গুলিট, রাইকার্ড, বারকেম, প্যাট্রিক, দেন মানে নর্মাল ওয়েতে আপনার বেন পার্সি, মানে অ্যাজ এ জেনারেশন ইজ এ গুড একটা জেনারেশন থাকে। এখনকার আপনি যদি নেদারল্যান্ডকে চিন্তা করেন, এখনও তারা গুড জেনারেশন, মানে আপনি খুব একটা সম্ভাবনা দেখছেন না জেনারেশন নাই। আপনি দেখেন আমাদের এশিয়ার টিমগুলোর অবস্থা দেখেন, কোরিয়া জিতছে, আজকে কাতার ড্র করলো সুইজারল্যান্ডের সঙ্গে, মানে আবার অস্ট্রেলিয়া আজকে জিতলো, তাহলে জাপানের সুযোগ চলে আসবে। কঠিন হতে পারে, কারণ আমার কথা হলো, জাপান কোরিয়ার টিম হলো ফাইটার, তারা 90 মিনিট পর্যন্ত তারা মানে এক্সট্রা ট্রাই করে ফাইট করে, 90 মিনিট পর্যন্ত তারা ম্যাচে থাকে, যে কোনো রেজাল্ট আসার সম্ভাবনা থাকে তাদের। মামুন ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। খেলা দেখেছেন, হয়তো ঘুমো খুব একটা হয়নি, হয়তো আবারও কথা হবে বড় কোনো ম্যাচে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে এই পর্যন্তই। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ডাবল ট্যাকল থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা সব সময় ইন্ডিপেন্ডেন্ট স্পোর্টসে সংযুক্ত থাকবেন, ফলো করবেন এবং সব সময় সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।